আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বন্ধুরা, ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্স 2026 এর আজকের তৃতীয় নম্বর ক্লাসে তৃতীয় ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমরা গত দুটি ক্লাসে দেখেছিলাম গ্রাফিক ডিজাইন কি, গ্রাফিক ডিজাইন কত প্রকার ও কি কি, এবং রাস্টার কি এবং ভেক্টর কি। তো আজকের এই ভিডিওটি একটু লং হবে, একটু সময় বেশি নেবে, কিন্তু আমরা আজকে আমাদের যে এলিমেন্টসগুলো আছে, হ্যাঁ, ভিজুয়াল এলিমেন্টস এবং ইকুইপমেন্ট, এগুলোর আলোচনা আজকের ভিডিওতে আমরা টোটালি শেষ করে আমরা পরবর্তী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা আমাদের ডিজাইন প্রজেক্টে চলে যাব ইনশাল্লাহ। তো ডিজাইন করতে কি কি লাগে সে আলোচনা হয়েছিল গত ভিডিওতে বা গত ক্লাসে। সেখানে ভিজুয়াল এলিমেন্টস দরকার হয় এবং ইকুইপমেন্ট দরকার হয়। ভিজুয়াল এলিমেন্টস কি কি? লাইন, শেপস, স্পেস, টাইপোগ্রাফি, কালার, টেক্সচার এবং ফর্ম। এই যে 1 2 3 4 5 6 7, এই 7টা বিষয়কে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, এই 7টা বিষয় সম্পর্কে যদি আমাদের পূর্ণাঙ্গ জ্ঞান থাকে, তাহলে আমাদের ডিজাইন অনেক আই-ক্যাচি, অ্যাট্রাকটিভ এবং কোয়ালিটিফুল হবে ইনশাল্লাহ। তো এখানে লাইন কি, শেপ কি, স্পেস কি, আমাদের প্রত্যেকটা ডিজাইনের মধ্যে লাইন দরকার হয়। লাইনের মাধ্যমে আমরা কি করি, লাইন ব্যবহার করে সেই আলোচনা আসবে আজকে। শেপ দরকার হয়, শেপ কি এবং শেপ আমরা কিভাবে বা কোথায় ব্যবহার করি, কি জন্য ব্যবহার করি, সেই আলোচনা আসবে। স্পেস কি, হ্যাঁ, ডিজাইনের মধ্যে স্পেসটা সেটা কি, এবং স্পেস আমাদেরকে ডিজাইনের মধ্যে কতটুকু কোয়ালিটি নিয়ে আসে, এবং স্পেসটা ব্যবহার করলে আমাদের ডিজাইনটা কতটুকু স্ট্যান্ডার্ড এবং আই-ক্যাচি হবে, এবং স্পেসটা আমরা কেন ব্যবহার করব। তারপর হচ্ছে টাইপোগ্রাফি। টাইপোগ্রাফি কি এবং টাইপোগ্রাফির ব্যবহারটা, এবং টাইপোগ্রাফি কিভাবে সাজালে আমাদের ডিজাইনগুলো অনেক অনেক নজর কাড়া হবে, আকর্ষণীয় হবে, ডিজাইনের মধ্যে একটা কোয়ালিটি আসবে, এবং প্রত্যেকটা ট্রাফিকের নজর আমরা আমাদের ডিজাইনের মধ্যে নিয়ে আসতে পারবো। তারপর হচ্ছে কালার। কি কালার ব্যবহার করব আমার ডিজাইনের মধ্যে? আমি ডিজাইন শুরু করেছি, সেই ডিজাইনের মধ্যে আমরা কি কালার ব্যবহার করব? লাল ব্যবহার করব, বা কেনই বা লাল ব্যবহার করব? আমার ডিজাইন মানে এই কালার আইডিয়া আসছে না, কি কালার ব্যবহার করতে পারি, কি কালার, ব্লু ব্যবহার করব, রেড ব্যবহার করব, পার্পেল ইত্যাদি সমস্যায় পড়ি। এখন কোন কালার কিসের জন্য ব্যবহার করব, কালার কোন ডিজাইনের মধ্যে কি কালার ব্যবহার করলে সেই ডিজাইনটা মিনিংফুল হয়ে উঠবে, সেই আলোচনাও আসবে আমাদের। টেক্সচার ব্যবহার করব। টেক্সচার হচ্ছে ব্যাকগ্রাউন্ডের, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে বিভিন্ন টেক্সচার বা ব্যাকগ্রাউন্ডের পিছনে বিভিন্ন ইফেক্ট থাকে দেখা যায়, সেগুলো হচ্ছে টেক্সচার। এই টেক্সচারগুলো ব্যবহার করব। কেন ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, আমরা নিজেরাই কিভাবে তৈরি করব। তারপর হচ্ছে ফর্ম। ফর্ম হচ্ছে একটা বক্সের মতো, বা ফর্ম নিয়ে আলোচনা আসবে, ফর্ম কি এবং ফর্ম কেন ব্যবহার করব ইনশাল্লাহ। তো এখন আমাদের কথা হচ্ছে যে লাইন কি। আমরা প্রথমে জানবো যে লাইন কি এবং লাইন আমরা কেন ব্যবহার করব ডিজাইনের মধ্যে। দেখুন, আমরা লাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, লাইন কত প্রকার ও কি কি। দেখুন, লাইন মানে হচ্ছে দাগ, যেমন এই দাগগুলো হচ্ছে, এগুলো হচ্ছে লাইন। এগুলো কি বলা হয়? লাইন। আমরা বলি দাগ বলি, হ্যাঁ, এই স্টক বলি, এগুলো হচ্ছে লাইন। এই লাইন কয়েকটি প্রকার হয়, যেমন হরিজন্টাল লাইন আছে, ভার্টিক্যাল লাইন আছে, প্যারালাল লাইন আছে, হ্যাঁ, কি পারপেন্ডিকুলার লাইনস, হ্যাঁ, পরে ইন্টারসেক্টিং লাইন, পরে কার্ভড লাইন ইত্যাদি। 1 2 3 আর তো 6টা আমাদের প্রকার আছে লাইনের, আরও থাকতে পারে, তো আমরা এখানে 6টাই নিয়ে এসেছি। এখন চলুন, হরিজন্টাল লাইন কি।
হরিজন্টাল লাইন হচ্ছে যেটা পাথারে থাকে, হ্যাঁ, এই যেমন এখানে আমরা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে হরিজন্টাল লাইন। ওকে, যদি এটা হচ্ছে হরিজন্টাল লাইন। ওকে, এটা হচ্ছে কি আমাদের হরিজন্টাল লাইন। এই যে এটা হচ্ছে কি হরিজন্টাল লাইন। ওকে, গুড। তারপর হচ্ছে ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন কোনটা, আমরা একটু জুম করি। এই যে এটা হচ্ছে কি ভার্টিক্যাল লাইন, মানে যেটা খাড়া খাড়া ভাবে থাকে, হ্যাঁ, খাড়া ভাবে থাকে, সেটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। ওকে, তারপর হচ্ছে প্যারালাল লাইন। এই যে প্যারালাল লাইন হচ্ছে এটা, অর্থাৎ হালকা তেসরা ভাবে অ্যাঙ্গেলে যে লাইনগুলো থাকে সেগুলো কি বলে, প্যারালাল লাইনস। তারপর হচ্ছে পার্টিকুলার, তারপর হচ্ছে কি পার্টিকুলার না পারপেন্ডিকুলার, হ্যাঁ, পারপেন্ডিকুলার লাইনগুলো এই যে এগুলো হচ্ছে পারপেন্ডিকুলার লাইন। এই যে এটা লাইনগুলো ছেড়ে এত মানে এই প্রকারভেদ এত আমাদের জানার দরকার নেই। তারপরে একটু যেহেতু প্রকারগুলো আছে সে আলোচনা করলাম আর কি। তো এইগুলো হচ্ছে লাইন। ফর এ কার্ভড লাইন, কার্ভ লাইন কোনগুলো, এগুলো হচ্ছে কার্ভ লাইন। এই যে এটা অর্থাৎ আঁকা বাঁকা যে লাইনগুলো আছে সেটা হচ্ছে লাইন, মানে কি কার্ভ লাইন। এরকম আঁকা বাঁকা করবেন, এটা হচ্ছে কি কার্ভ লাইন। ওকে, এই কার্ভের মধ্যে এবং কাস্টম লাইনের মধ্যে এগুলা পড়ে। এটা হচ্ছে সবগুলো কি কার্ভ বা কাস্টম লাইন। ওকে, এটা হচ্ছে কাস্টম লাইন। ওকে, আচ্ছা, তাহলে আমরা লাইনের প্রকারভেদগুলো আমরা জানলাম। ঠিক আছে, ওকে, এবার চলুন লাইন ব্যবহার করব। কেন লাইন ব্যবহার করব আমরা লাইন ব্যবহার করার পিছনে কারণ কি থাকবে? আমাদের ডিজাইনের মধ্যে কোনো কিছুই মানে কারণহীনভাবে কোনো এলিমেন্টস থাকতে পারবে না। মানে শুধু শুধু আপনি এখানে একটা বক্স রেখে দিলেন, হ্যাঁ, ধরুন আপনি এখানে একটা কি করলেন, এরকম করে একটা, এটা কি কারণ? যদি কারণ না থাকে, এর মধ্যে যদি কোনো মিনিং থাকে, তাহলে সেটা ডিজাইনে ব্যবহার করা যাবে না। যেমন আমি এটা ব্যবহার করেছি, এই যে এইগুলো ব্যবহার করার কারণ কি? কারণ হচ্ছে আমি এগুলো প্রকারভেদ আলাদা আলাদা প্রকারভেদ ডিভাইড করার জন্য এটা ব্যবহার করেছি। যেন আলাদা আলাদা আমি বুঝাতে পারি, প্রত্যেকটা জন্য আলাদা আলাদা ফোকাসে থাকে, যে বুঝতে পারে যে আমার রিডার বা যে দেখবে সে যেন বুঝতে পারে এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা, এটা একটা আলাদা। ওকে, এবং এই যে এখানে লাইন এবং সেই যে ব্যবহার করেছি আমি, যে এটা কেন ব্যবহার করেছি, কারণ এটা হচ্ছে আমার হেডলাইন নিচে আর একটা লাইন দিয়ে আমি এটাকে ডিভাইড করেছি, আলাদা করেছি। যে আমার হেডলাইনের নিচে আমি এটা একটা লাইন দিয়ে এটাকে আমি আলাদা করে ফেললাম, যাতে দেখতে একটু স্ট্যান্ডার্ড লাগে। ওকে, কিন্তু আপনি এখানে একটা শেপ ব্যবহার করলেন, কিসের জন্য ব্যবহার করলেন? এই শেপটা ব্যবহার করার কারণ কি? যদি আপনার এই কারণটা না দেখাতে পারেন, যদি আপনার মধ্যে এই কারণটা না থাকে, তাহলে সেইটা ব্যবহার করবেন না। ঠিক আছে, আমরা ডিজাইন করব, ডিজাইনের মধ্যে যা কিছু ব্যবহার করব, লেখা বলতে পারেন, শেপ, লাইন, কোনো কারণ ছাড়া ব্যবহার করব না। এখন আমরা লাইন কেন ব্যবহার করব ডিজাইনের মধ্যে? দেখুন, 1 নাম্বার ডিভাইড করার জন্য, ডিভাইড মানে আলাদা। 2 নাম্বার কানেক্টেড, অর্থাৎ কানেকশন করার জন্য, একটা আরেকটার সঙ্গে কানেক্টেড, যুক্ত, এটা বোঝানোর জন্য। যেমন এখানে আমি লাইনটা ব্যবহার করছি ডিভাইড করার জন্য, বা এটাকে আমি আলাদা করার জন্য। এটা যদি এটা একসাথে থাকতো তাহলে কেমন একটা অগোছালো থাকতো, যে ভালো লাগতো না, কেমন যেন থাকতো। এই জন্য আমি এটাকে এই লাইনটার মাধ্যমে এটাই কি করেছি, আমি আলাদা ডিভাইড করে ফেলেছি। তারপর হচ্ছে কানেক্ট বা কানেকশন, তারপর হচ্ছে ব্রাঞ্চ। কানেক্ট কি?
যে আমরা আলোচনা আসছে কানেক্ট কি, ডিভাইড কি, ব্রাঞ্চ কি। হ্যাঁ, তারপর যে ব্রাঞ্চ মানে কি শাখা প্রশাখা বোঝানোর জন্য, এটা এটার শাখা, এটা এটার শাখা। হ্যাঁ, এটার জন্য সহজেই বুঝতে পারে, সেজন্য আমরা কি করব, লাইন ব্যবহার করব। তারপর হচ্ছে ডেকোরেশনের জন্য আমরা কি করব, লাইন ব্যবহার। ডেকোরেশন কি, একটু সাজানো, হ্যাঁ, একটু অলঙ্কৃত করা, একটু সাজিয়ে তোলা। এই জন্য আমরা কি করব, আমার ডিজাইনটা করলাম, এখানে একটু সাজাতে চাইতেছি, কি যেন একটু লাইটিং থাকে, একটু জারবাতি জ্বলছে, যেমন 2026-এর যদি আমরা ডিজাইন করি, 2026-এর নিচে কি জারবাতি জ্বলতেছে, লাইটিং হচ্ছে, এইগুলো হচ্ছে লাইনের মাধ্যমে আমরা একটু ডেকোরেশন করলাম। আর ওরা যে ডেকোরেশন করা যায় সেই ডেকোরেশনগুলো আমরা লাইনের মাধ্যমে করলাম। এটা কিন্তু একটা ডেকোরেশন। এই যে লাইনের মাধ্যমে আমরা একটা ডেকোরেশন করলাম। ওকে, তারপর হচ্ছে মুভ মানে কি, নড়াচড়া করা, অর্থাৎ নজর আকর্ষণ করা, এদিক থেকে ওদিক যাওয়া। আপনি যেমন আমরা দেখি কি, ধরুন একটা রাস্তা আঁকাবাঁকা আছে এই মসজিদে একটু ভিতর দিকে, এখন একটা মুড়ে গিয়ে দেখা যায় তীর চিহ্ন দিয়ে দেখা যায় যে এদিকে অমুক মসজিদ, এদিকে অমুক মসজিদ। হ্যাঁ, এই যে এখানে তীরটা ব্যবহার করে, এটা হচ্ছে লাইনের ব্যবহার। এর মাধ্যমে কি করা হচ্ছে, আপনাকে মুভ করা হচ্ছে, আপনাকে ওইদিকে ফিরানো হচ্ছে। ওইদিকে ফিরানো হচ্ছে। আরেকটা মোড়ে যাবেন বাম দিকে, ওই যে মানে তীর চিহ্ন একটা লাইন দিয়ে আপনাকে দেখাচ্ছে যে এটা বাম পাশে, ওই মসজিদটা বাম পাশে। অর্থাৎ এর মাধ্যমে আপনার কি করছে, আপনাকে মুভ করা হচ্ছে, মুভ, ঠিক আছে, অর্থাৎ ওইদিকে ফিরানো হচ্ছে। তো লাইন কেন ব্যবহার করব, ডিভাইড করার জন্য, কানেক্ট করার জন্য, অর্থাৎ কানেকশন বোঝানোর জন্য, এবং কি ব্রাঞ্চ বোঝানোর জন্য, ডেকোরেশনের জন্য অর্থাৎ সাজানোর জন্য, মুভ করার জন্য অর্থাৎ এদিক থেকে ওদিকে ফিরানোর জন্য। এখন চলুন ডিভাইড কি, কানেকশন কি, ব্রাঞ্চ কি, এগুলো আমরা একটু জানি। এর পরবর্তী স্লাইডে গিয়ে দেখুন আমাদের সব কিছু এখানে আছে। আমরা যদি একটু বড় করি তাহলে আমরা বুঝতে পারি। 1 নাম্বার হচ্ছে কি, ডিভাইড মানে কি, আলাদা করা। ডিভাইড হচ্ছে কি, আলাদা করা। যেমন এই যে পত্রিকাটা আমরা দেখছি, এখানে একটা পত্রিকা আছে, এই যে এখানে একটা পত্রিকা। ওকে, এখানে একটা পত্রিকা, দেখুন এখানে এই যে লাইন ব্যবহার করা হয়েছে, এবং এই যে এখানে একটা বক্সের লাইন ব্যবহার করা হয়েছে। এই লাইনটা কেন ব্যবহার করা হয়েছে, কারণ এটা বোঝানো হয়েছে যে এটা হচ্ছে আলাদা একটা সেকশন, এটা আলাদা একটা বিষয়, আলাদা নিউজ, এইটা আলাদা নিউজ, এইটা আলাদা নিউজ। হ্যাঁ, এই যে মানে এই যে এটা একটা আলাদা নিউজ, এটা একটা আলাদা খবর, এটা একটা আলাদা খবর, এটা আলাদা খবর, এটা আলাদা খবর। অর্থাৎ লাইনের মাধ্যমে ওরা কি করছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ফেলেছে, বুঝিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে আলাদা, এটা আলাদা একটা বিষয়, এটা আলাদা একটা বিষয়। এই যে ডিভাইড, ওকে, এই লাইনের মাধ্যমে কি করা, এভাবে ডিভাইড করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে কানেক্ট মানে কি, সংযুক্ত করা। হ্যাঁ, যুক্ত করা, সংযোগ স্থাপন করা। যেমন ধরুন এইটা হচ্ছে 1 নাম্বারের সঙ্গে এটা সংযুক্ত আছে, অর্থাৎ এখানে একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং, এখানে একটা বিল্ডিং। এখন এইটার সঙ্গে এটা যুক্ত আছে। এই যে লাইনটা ব্যবহার করে আমরা বুঝিয়ে দিলাম যে এটার সাথে এটা যুক্ত আছে, অর্থাৎ সারাক্ষণ ওদের কমিউনিকেশন চলছে, ওদের সাথে ওদের লাইন আছে, এইটার সাথে এটার কি সংযুক্ত আছে, সংযুক্ত। এরপর কিন্তু আর ওদের কারোর সাথে সংযোগ নাই, আছে নাই, কারণ লাইন যেহেতু নাই, অন্যদিকে কোনো সংযোগ নাই। ওকে, তাহলে আমরা কানেকশন বোঝানোর জন্য যে এটার সাথে এটা সংযুক্ত আছে, ওইটার সাথে ওইটা সংযুক্ত আছে, এই কানেকশন বোঝানোর জন্য আমরা কি করি, লাইন ব্যবহার করি। এই যে লাইন, ওকে, লাইন। ওকে, তারপর হচ্ছে ব্রাঞ্চ বোঝানোর জন্য, ব্রাঞ্চ মানে কি, শাখা প্রশাখা। হ্যাঁ, এটাকে বলা হয় ব্রাঞ্চ, শাখাকে ব্রাঞ্চ বলে। যেমন ইন্টার্নশিপ, হ্যাঁ, ইন্টার্নশিপ ট্রেনিং, অর্থাৎ এই ট্রেনিং এর কয়েকটি শাখা আছে, এটা বোঝানো হয়েছে যেমন লাইনের মাধ্যমে। যেমন এই একটা শাখা, 2টা, 3টা, 4টা বা 6টা, এই প্রত্যেকটাই কি ইন্টার্নশিপ ট্রেনিং এর শাখা। যেমন এটা শাখা, এটা কিসের মতো আমরা বুঝতে পারছি,
এই যে লাইনের মাধ্যমে বুঝতে পারছি, ঠিক আছে, বুঝতে পারছেন? অর্থাৎ ওরা ওদেরই সন্তান, এটার সন্তান, ওরা সবাই কি এটার সন্তান, অর্থাৎ এই সবগুলো আসছে হচ্ছে এই ওর কাছ থেকে বের হয়ে আসছে, অর্থাৎ এটা হচ্ছে এটার এগুলো হচ্ছে এটার শাখা প্রশাখা। যেমন বিএসসি ব্যাংক, হ্যাঁ, এটার শাখা প্রশাখা যে লাইনের মাধ্যমে শাখা প্রশাখা করা হচ্ছে, এটা হচ্ছে শাখা প্রশাখা লাইনের মাধ্যমে, ঠিক আছে। এই হচ্ছে ব্রাঞ্চের কাজ। ব্রাঞ্চ বোঝানোর জন্য আমরা লাইন ব্যবহার করি, ওকে। তারপর হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশন কি? সাজানো। এই যে দেখুন, এই যে একটা ডেকোরেশন করা হয়েছে, আমরা বিভিন্ন ওয়াজের পোস্টারের মধ্যে দেখি যে ডেকোরেশন করা হয়, এই যে মান্ডালাগুলা ব্যবহার করা হয়। এই যে ডেকোরেশনটা করা হয়েছে লাইনের মধ্যে, পুরোপুরি লাইন, এটা এখানে কিন্তু অনেক কিছু নাই, সব কিছু লাইন। এই ডেকোরেশন করার জন্য আপনি লাইন ব্যবহার করতে পারেন, ওকে। তারপর হচ্ছে মুভ। মুভ মানে কি? ফিরানো। যেমন আমরা সাধারণভাবে আমরা যদি পড়ি এ বি, এ ই বি, হ্যাঁ, অর্থাৎ বাম দিক থেকে ডান দিক চলে যাবে, কিন্তু আমাকে বলছে কি, যে ডিজাইন করেছে সেটা, সেই ডিজাইনার বলছে আমাকে তুমি এইভাবে না, তুমি এ এফ জি পড়ো, এ এফ জি, ঠিক আছে। অর্থাৎ একজন ডিজাইনার তার কাস্টমারদেরকে যেভাবে খুশি সেভাবেই কি করতে পারে, ঘোরাতে পারে। যেমন আমরা এটা থেকে এফ এ চলে আসবো, এফ থেকে জি, এ এফ জি দিয়ে কি বুঝাইলো, এই আপনি চিন্তায় পড়লেন, ঠিক আছে। অর্থাৎ এ ই বি এভাবে না পড়ে আপনি পড়ছেন এ এফ জি। এই যে মুভ করা হয়েছে, আমাকে মুভ করানো হয়েছে, এভাবে না গিয়ে আমাকে বলা হচ্ছে তুমি এইভাবে পড়ো, এটা হচ্ছে লাইনের মাধ্যমে আমাকে মুভ করা হলো। তাহলে আমরা বুঝতে পারলাম লাইনের মাধ্যমে আমরা কি কি কাজ করি। এক নাম্বার হচ্ছে ডিভাইডের কাজ করি, এক নাম্বার হচ্ছে কি ডিভাইডের কাজ করি, 2 নাম্বার কানেক্টের কাজ করি, 3 নাম্বার ব্রাঞ্চ, ডেকোরেশন এবং কি মুভ। আমরা আশা করি লাইন আমরা কি জন্য ব্যবহার করি সেটা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে শেপ। শেপ, লাইন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। লাইনের মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি, লাইনের মাধ্যমে আমরা অনেক কাজ করি, প্রচুর কাজ। তো লাইনকেও আমরা অনেক ভালোভাবে আমাদেরকে জানতে হবে, সেটাকে প্র্যাকটিস করতে হবে, ওকে। কেন লাইন ব্যবহার করে তা অবশ্যই আমরা মোটামুটি আলোচনা করেছি, বুঝেছি, আপনারা আরও রিসার্চ করবেন। তারপর হচ্ছে শেপস, তারপর আমাদের এলিমেন্টসে কি ছিল, তারপর হচ্ছে শেপস, হ্যাঁ, এলিমেন্টসের মধ্যে লাইন গেল এবং শেপ। এখন হচ্ছে শেপ। শেপের কাজ কি? শেপ কি? চলুন শেপের আলোচনা করি। শেপ 2 প্রকার, হ্যাঁ। শেপ মানে হচ্ছে এই যে এগুলাকে শেপ বলে, হ্যাঁ, এগুলাকে শেপ বলা হয়। এগুলা শেপ হচ্ছে 2 প্রকার। 1 নাম্বার জিওমেট্রিক শেপ, 2 নাম্বার অর্গানিক শেপ। জিওমেট্রিক শেপ কি? যে সকল শেপ জ্যামিতিক নিয়ম মেনে তৈরি হয় সে সকল শেপকে কি বলে? জিওমেট্রিক শেপ, হ্যাঁ। জ্যামিতিক নিয়ম ছাড়া ওইগুলা চলে না, সেটা হচ্ছে জিওমেট্রিক শেপ। আর যেটা জ্যামিতিক নিয়ম কোনো কিছু মানে না, ও নিজের মতো চলে, সেটা হচ্ছে অর্গানিক শেপ। এই যে অর্গানিক শেপ, যে সকল শেপ কোনো রুলস বা নিয়ম মেনে তৈরি হয় না, তার মতো সে চলতে থাকে, সেটা হচ্ছে অর্গানিক শেপ। এইগুলো হচ্ছে শেপ। ওকে, তো এখন শেপ, আমরা শেপ জানলাম কত প্রকার, 2 প্রকার, জিওমেট্রিক এবং অর্গানিক। জিওমেট্রিক কি, অর্গানিক কি জানলাম। এখন হচ্ছে শেপের মধ্যে 2টি ভাগ রয়েছে। শেপের মধ্যে কয়টি ভাগ আছে? 2টি ভাগ। 1 নাম্বার হচ্ছে ফিল, এগুলো আমাদের ডিজাইনের মধ্যে অনেক আসবে, এটা আমাকে অনেক ভালোভাবে বুঝতে হবে। 1 নাম্বার হচ্ছে ফিল, আর একটা হচ্ছে আউটলাইন বা স্টক। ফিল, আউটলাইন বা স্টক। ফিল হচ্ছে আমরা যেটা ড্র করি সেটার ভিতরের অংশটাকে বলা হয় ফিল, আর আউটসাইডে যেটা থাকে সেটা যে বর্ডারের মতো, এটাকে বলা হয় স্টক বা আউট মোড, হ্যাঁ। ফিল মোড এবং কি আউট মোড। স্টককে আউট মোড বলে, ফিলকে কি বলে? ফিল মোড বলে, ওকে। আর আরেকটা হচ্ছে নেগেটিভ মোড। আচ্ছা, এটা আমরা বুঝবো পরে, ওকে। এই যে এগুলো সবগুলো কিন্তু মানে কি শেপ। আমরা শেপ নিয়ে আরো আলোচনা করব আমরা যখন আমরা ইলাস্ট্রেটরে চলে যাব ইনশাআল্লাহ পরে। আপাতত আমরা আলোচনাটা শেষ করি, এটা নিয়ে একটু রিসার্চ করবেন।
তাহলে শেপের মধ্যে কটি ভাগ? দুটি ভাগ, একটা হচ্ছে ফিল মোড আর একটা হচ্ছে স্টক মোড বা আউটলাইন মোড। হ্যাঁ, তারপর হচ্ছে স্পেস। আমাদের পরবর্তী এলিমেন্ট ছিল কি? স্পেস। স্পেস কি? স্পেস হলো অর্থাৎ খালি জায়গা। এই যে এই খালি জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই খালি জায়গা, এইটা, এই যে এইটা, এইগুলো, হ্যাঁ এটা, এই খালি জায়গা আমাদের যেখানে ডিজাইন নাই, এই প্রত্যেকটা কি? স্পেস। ওকে, এগুলো কি? স্পেস। স্পেস হলো 3 প্রকার। স্পেস কত প্রকার? অর্থাৎ খালি জায়গা, আমরা ডিজাইনের বাইরে যে খালি জায়গাটা থাকবে সেটা কি? স্পেস। এই স্পেস বা খালি জায়গাটা তিন প্রকার। কত প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হোয়াইট স্পেস, 2 নাম্বার নেগেটিভ স্পেস, 3 নাম্বার হচ্ছে ডেপথ আর 3D স্পেস। হোয়াইট স্পেস কোনটা? হোয়াইট স্পেস হচ্ছে যেটা হচ্ছে আমাদের এই যে ডিজাইন করার পরে যে সাদা জায়গাটা থাকবে যেখানে কোনো কাজ করিনি আমরা, সেটা হচ্ছে কি? হোয়াইট স্পেস। যেখানে কোনো কাজ করা হয়নি, হ্যাঁ, এটা হচ্ছে কি? হোয়াইট স্পেস। নেগেটিভ স্পেস কোনটা? মানে নিচে আসছে, আমরা আলোচনা করি। যেমন হোয়াইট স্পেস হচ্ছে এই যে এটা দেখুন, এই যে গুগল যে প্রথম আমাদের মানে হোম পেজটা শো করে, সেখানে দেখুন এটা হচ্ছে একটা ডিজাইন, এটা হচ্ছে ডিজাইন, এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, এটা এখানে লেখা, মানে লেখা, হ্যাঁ। আর বাকি পুরো জায়গাটাই কি? খালি। এই যে খালি জায়গাগুলো, এগুলোকে বলা হয় কি? হোয়াইট স্পেস। এগুলো কি বলে? হোয়াইট স্পেস। ওকে, এটা হচ্ছে হোয়াইট স্পেস। দেখুন হোয়াইট স্পেস আমাদের ডিজাইনের মধ্যে স্পেস, পর্যাপ্ত জায়গা, পর্যাপ্ত খালি জায়গা রাখার দরকার, যেন আমার ডিজাইনটা দম ফালাতে পারে। যদি ডিবাডিবি হয় তাহলে কিন্তু ডিজাইন ভালো লাগে না। দেখুন এখানে কিন্তু কোনো কাজ নেই, শুধু আমাদের যেটা দরকার গুগল এবং সার্চ বার, এটা দেওয়া হয়েছে, কিন্তু এটা অনেক সুন্দর, মানে একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মনে হচ্ছে, দেখাচ্ছে, ঠিক না? দেখতেই ভালো লাগছে। আর যদি এখানে অনেক ডিজাইন দিয়ে রাখতো তাহলে কিন্তু ভালো লাগতো না। হ্যাঁ, এই জন্য এটা হচ্ছে ক্লিন এবং খুবই স্মার্ট একটা ডিজাইন, পরিষ্কার ডিজাইন। এই যে হোয়াইট স্পেস থাকার কারণে আমাদের ডিজাইনের মধ্যে অবশ্যই হোয়াইট স্পেস রাখা দরকার। স্পেস আমাদের ডিজাইনের মধ্যে যেন আবি যাবি লেখা একদম বড়ায় না ফেলায়, শেপ টাইপোগ্রাফি দিয়ে বড়ায় না ফেলায়, একদম যেটা আমাদের দরকার সেটা ছাড়া অন্য শুধু আমরা কোনো কিছুই ব্যবহার করব না। বলেছিলাম যে কোনো মিনিং ছাড়া আমরা কোনো কিছু ব্যবহার করব না। তো ডিজাইনের মধ্যে যত পরিষ্কার করে রাখতে পারি, সেই ততই আপনার ডিজাইনটা সুন্দর হবে। ডিজাইনকে যত পরিষ্কার করে রাখতে পারেন। ওকে, তারপর হচ্ছে আমাদের নেগেটিভ স্পেস। নেগেটিভ স্পেস কোনটা? দেখুন এটা হচ্ছে আমার একটা শেপ, এই যে কালোটা, এই যে কালো মানুষের মতো দেখাচ্ছে, এটা হচ্ছে কি? আমার শেপ, কালোটা শেপ। এই কালো শেপের কালোটা হচ্ছে মূলত আমাদের শেপ। আর কালো শেপ এখানে রাখার পরেই সাদাটা অটোমেটিকলি একটা কি হয়ে গেছে? ডিজাইন হয়ে গেছে। হ্যাঁ, অথবা আমরা সাদা এবং এটা ডিজাইন করলাম, অটোমেটিকলি দেখুন একটা মানুষের মতো একটা ডিজাইন হয়ে গেছে। এটা অটোমেটিকলি এটা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের হোয়াইট স্পেস, এটা হচ্ছে নেগেটিভ স্পেস। এটা হচ্ছে আমাদের হোয়াইট, এটা কি? নেগেটিভ। ওকে, তারপর 3D এবং ডিপথ। যেমন ডিপ, দেখুন এই যে একটা স্পেস রাখা হয়েছে, এখানে স্পেসটা দেখুন, এখানে কোনো ডিজাইন নাই, এখানে কোনো ডিজাইন নাই, এখানেও ডিজাইন নাই। অর্থাৎ আমার এই স্পেসটা এমনভাবে রাখা হয়েছে যে মনে হচ্ছে এটা অনেক গভীরে দুটি মানুষ এবং কিছু সরঞ্জাম আছে। স্পেসটা এমনভাবে রাখা হয়েছে, এটা হচ্ছে কি? ডিপথ স্পেস পড়ে। 3D স্পেস, যেমন এই যে এগুলো হচ্ছে 3D স্পেস। ওকে, তারপর হচ্ছে টেক্সচার হচ্ছে ইমেজ টেক্সচার আছে, প্যাটার্ন টেক্সচার আছে, এগুলাকে বলা হয় টেক্সচার। ওকে, এই টেক্সচার আমরা বিভিন্ন ডিজাইনের ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করি, যেন ডিজাইনটা আমাদের আরো সুন্দর এবং আকর্ষণীয় হয়ে ওঠে। তারপর হচ্ছে ফর্ম। এই যে ফর্ম হচ্ছে এইগুলো 3D সিস্টেমে আমরা যেগুলো ফর্ম ব্যবহার করি, এগুলো হচ্ছে ফর্ম। ওকে, তারপর হচ্ছে টাইপোগ্রাফি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। টাইপোগ্রাফি নিয়ে আপনাকে যথেষ্ট পরিমাণ
রিসার্চ করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আপনার টাইপোগ্রাফি যদি মাস্টার হতে পারে, আপনার ডিজাইন 100% সুন্দর হবে। হ্যাঁ, টাইপোগ্রাফি নিয়ে অনেক অনেক রিসার্চ করতে হবে। টাইপোগ্রাফিকে আপনাকে অনেক কোয়ালিটিফুল করে সাজিয়ে তুলতে হবে, তাহলে আপনার ডিজাইনটা অনেক সুন্দর হবে। দেখুন টাইপোগ্রাফি কতটুকু ইম্পর্টেন্ট। টাইপোগ্রাফি দেখুন এখানে দুটি ডিজাইন আছে, একটা হচ্ছে বাম পাশে, একটা হচ্ছে ডান পাশে। দেখুন আপনার কাছে কোন ডিজাইনটা ভালো লাগছে, ডান পাশেরটা না বাম পাশেরটা? আমার কাছে ভালো লাগছে বাম পাশেরটা, কারণ এটা খুবই ক্লিন, সিম্পল এবং পড়তে আমার খুব সহজ হচ্ছে। আর এখানে আবি জাবি দিয়া কেমন মানে পড়তে কঠিন লাগছে, ভালো লাগছে না। এটার থেকে আমার বাম পাশেরটা ডিজাইনটা খুব ভালো লাগতেছে, কারণ আমি এক নাম্বার হচ্ছে আমি একজন গ্রাহক, আমি এটা সহজেই পড়তে পারতেছি। এটা আমি দেখেই বুঝতে পারতেছি যে এটা পি, এটা ও সি, কিন্তু এখানে এস এর পরে কি, এটা এ না ও, সি না ই, বুঝতে পারছি এটা কি পড়বো আমি। তো পড়তে আমার কঠিন লাগছে। এক নম্বরে এটা আপনার ডিজাইন না, ডিজাইন হচ্ছে প্রবলেম সলভিং মেথড, ডিজাইন হচ্ছে সমস্যার সমাধান। আর ডিজাইন যদি আরো সমস্যা তৈরি করে তাহলে তো আর সেটা ডিজাইন হলো না। সুতরাং আমাদের এরকম ক্লিন ডিজাইন করার চেষ্টা করতে হবে। ওকে, এই টাইপোগ্রাফি, তাহলে টাইপোগ্রাফির মধ্যে অবশ্যই আমাদের মনোযোগ দিতে হবে। টাইপোগ্রাফি নিয়ে আমাদের অনেক আলোচনা থাকবে। টাইপোগ্রাফি যেমন, অর্থাৎ আপনি একজন ডিজাইনার হিসাবে সবসময় চিন্তা করতে হবে যে আপনি যে ডিজাইনটা করবেন সেই ডিজাইনটা যে জন্য করা হচ্ছে সেই কারণটা যেন অবশ্যই সলভ হয়, সেই সমস্যা যেন সলভ হয়। ডিজাইন মানুষ শুধু শুধু নিয়ে আসে না, একটা সমস্যায় পড়ে তারপর ডিজাইন আসে। কি সমস্যা? যেমন আমার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানকে আমি মার্কেটিং করতে চাই। কিভাবে মার্কেটিং করব? যেমন সামনে রোজা আসছে, রোজার মধ্যে আমি একটা কোর্স লঞ্চ করতে চাচ্ছি। হ্যাঁ, এখন এই কোর্সটা মানুষের কাছে কিভাবে পৌঁছাবো? হ্যাঁ, এখন একজন ডিজাইনের কাছে গেলেন, ভাই আমি তো একটা ইংলিশ বা গ্রাফিক ডিজাইন কোর্স করাতে যাচ্ছি, অফলাইন বা অনলাইন। তো এখন এটাকে একটু প্রচার করতে হয় লোকের কাছে এবং ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়। এখন আপনি আমাকে একটা কিছু করে দেন। তখন একজন ডিজাইনার কি করে, তাকে একটা ব্যানার বানিয়ে দেয়, একটা লিফলেট বানিয়ে দেয়, একটা পোস্টার বানিয়ে দেয়, যেন এই কাগজটা সবার হাতে পৌঁছাতে পারে এবং সবার হাতে পৌঁছলে পরে মানুষ এটা পড়ে বুঝতে পারে যে এখানে একটা কোর্স হচ্ছে এতদিন থেকে এতদিন, তো সময় আছে, আমি এখানে এনরোল হতে পারি বা যুক্ত হতে পারি। এখন আপনি ডিজাইনটা এমনভাবে করলেন, একজন লোকের হাতে পড়ার পর, অর্থাৎ এরকম ভাবে এমন টাইপোগ্রাফি ব্যবহার করলেন যে টাইপোগ্রাফি ও পড়ার জন্য আরো মানে 5-6 জন লোক লাগে, বা আরো মানে লেখালেখি নিয়ে পড়াশোনা করতে হবে। এফটা কিভাবে মানে কয় ধরনের লিখতে পারে, হ্যাঁ, এফটা কিভাবে মানে এই লেটারটা কোন লেটার, এই পেশায় পুষে লেখছে এটা কি লেটার। এই জন্য যদি আরো 5-6 বছর পড়াশোনা করা লাগে আপনার এই লিফলেটটা বোঝার জন্য, তাহলে তো সেটা প্রবলেম সলভ হলো না। তাহলে এই যে লোকটা আপনার কাছে গেল, হ্যাঁ, এই লোকের তো সমস্যার সমাধান হয়, এটা আরো সমস্যা ক্রিয়েট করে ফেললেন। হ্যাঁ, এই জন্য অর্থাৎ কাজ বুঝে আপনার টাইপোগ্রাফি ব্যবহার করতে হবে। তো মানে ওই সময় আপনার ক্লিন টাইপোগ্রাফি, যেটা একজন পাঠক বা একজন গ্রাহক মানে লিফলেটটা হাতে নেওয়ার পরপরই মানে সুন্দর করে প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা বিষয় সুন্দর করে তার চোখের সামনে আলাদা ভাবে ভেসে আসে। সেই জন্য এরকম ভাবে আপনার ডিজাইনটাকে সাজাতে হবে। ওকে, তারপর হচ্ছে কিছু ডিজাইন, স্টাইলিশ ডিজাইন থাকতে পারে, যেমন টি শার্ট ডিজাইন, আরো বিভিন্ন ডিজাইন আছে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন আছে যে কি টাইপোগ্রাফি আছে বা ফন্ট আছে, স্টাইলিশ ফন্ট, সেটা আপনার বোঝা না গেলেও চলবে, শুধু সুন্দর দেখা গেলেই চলবে। যেমন টি শার্ট ডিজাইনের মধ্যে সুন্দর দেখা গেলেই চলে। অনেক ক্যাটাগরি ডিজাইন আছে টি শার্টের মধ্যে, কিছু আছে যেটা আপনি যদি বুঝাতে পারেন, সেটা যেটা মানুষ বুঝতে পারে, এরকম একটা টাইপ দেওয়া লাগবে, একটা কি লেখা দিতে হবে, আরেকটা লেখা থাকতে হবে, সেটা বোঝা যাক বা না যাক সেটা ব্যাপার না, বা এই ওয়ার্ডটা যখন মানুষ বুঝতে পারবে আর বাকি ওয়ার্ডগুলো অটোমেটিকলি ওরা সবাই
বুঝে ফেলতে পারেন। যেমন 2026, এখানে 2026 লিখে যদি আপনি হ্যাপি নিউ ইয়ারকে ডিজাইন করতে করতে 12টা বাজিয়ে ফেলেন, তারপরে ওরা বুঝতে পারবে। যদি স্ক্রিপ্ট ফন্ট দিতে দিতে মানে এমন স্ক্রিপ্ট ফন্ট দেন যেটা বা সিগনেচার ফন্ট দেন যেটা মানে বোঝা কঠিন, তারপরে ওরা বুঝতে পারবে যে এটা হ্যাপি নিউ ইয়ার লেখা। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, একটা স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন। হ্যাঁ, টি শার্টের ক্ষেত্রে, অর্থাৎ মানে ক্ষেত্র আছে সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্র বিশেষে আপনার টাইপোগ্রাফি, বিভিন্ন টাইপোগ্রাফি ব্যবহার করতে পারেন। সে আলোচনা অবশ্যই আসবে আমাদের। ওকে, তাহলে তারপর আমরা একটু দেখুন এখানে হচ্ছে মানে টাইপোগ্রাফি ডিজাইনটা আমরা যখন মানে ডিজাইন করব তখন কতটুকু আকর্ষণীয় করে। দেখুন এখানে একটা লেখা সিম্পল ভাবে, আর এখানে হচ্ছে স্টাইলিশ ভাবে লেখা। এখন এই লেখাটা মানুষ পছন্দ করবে বেশি নাকি এটা পছন্দ করবে বেশি? আপনার ডিজাইনে এইভাবে ডিজাইন করলে পছন্দ করবে না এইভাবে ডিজাইন করলে পছন্দ করবে? এটা একটা টি শার্টের মতো একটা মানে লোগো ডিজাইন, এটা অবশ্যই পছন্দ করবে। ওকে, আর যদি সিম্পল করে দিয়ে দেয় এটা কেউ মানে নজরই দিবে না। যদি একটু ক্রিয়েটিভ থাকে, অন্যরকম থাকে, দেখ এটা কি, অনেক সুন্দর, হাতে নিবে পড়বে। আর সিম্পল কত কাগজই তো আছে, কিন্তু এটা এমন একটা ডিজাইন দেখার পর মানুষ মানে হাতে নেওয়ার চেষ্টা করি, কিন্তু এটা তো সুন্দর, এটা কি লেখছে যদি এরকম। ওকে, তারপর হচ্ছে যে আই এম আ গ্রাফিক্স ডিজাইন, আই এম আ গ্রাফিক ডিজাইন এডিক্ট। এটা সিম্পল ভাবে লেখা, এটা আপনার ডিজাইন করে লিখলেন। হ্যাঁ, টাইপোগ্রাফিটা একটু স্টাইলিশ করলেন, দেখুন এটা কত সুন্দর একটা লুক দিল। এটা যে কেউ পড়তে চাইবে এবং মানে সহজে পড়বে এবং পড়তে ভালো লাগবে। হ্যাঁ, মনে আনন্দে পড়ে ফেলবে। এই যে এটা, হ্যাঁ, এই জন্য আমরা ডিজাইন মানে টাইপোগ্রাফি ডিজাইনটা যদি আমরা সুন্দরভাবে কমিউনিকেশন করে আমরা ডিজাইন করতে পারি, তাহলে অবশ্যই আমাদের ডিজাইনগুলো সবাই পছন্দ করবে। ওকে, এখন টাইপোগ্রাফি, এতক্ষণ তো দেখলাম যে টাইপোগ্রাফি আপনার কেন কিভাবে করা উচিত, কখন মানে টাইপোগ্রাফি ভালো করা উচিত, কেমন করা উচিত। এখন এই যে টাইপোগ্রাফি আপনি ভালো কিভাবে করবেন, টাইপোগ্রাফিটা আপনি ভালো কিভাবে করবেন, সুন্দর কিভাবে করবেন, আই ক্যাচি কিভাবে করবেন, অ্যাট্রাকটিভ কিভাবে করবেন, সেই জন্য আপনাদের এই যে ফন্ট, টাইপ ফেস এবং ফন্টগুলো জানতে হবে। কত ধরনের ফন্ট আছে, কোন ফন্ট কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। হ্যাঁ, এই আলোচনা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে করব। আজকে অনেক সময় হয়ে গেছে, হ্যাঁ, অনেক লং হয়ে গেছে ভিডিওটা, আজকে আর না। পরবর্তী ভিডিওতে আমরা আর কি আছে এই যে টাইপোগ্রাফি আলোচনা করে আমাদের শেষ। তো আশা করি ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটির মধ্যে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদেরকে সাপোর্ট করুন, ইনশাল্লাহ আমরা ভালো কিছু দিতে চাচ্ছি এবং আশা করি ইনশাল্লাহ আমাদের এই ফ্রি কোর্সের মধ্যে আপনি ভালো কিছু পাবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।